নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে। তারা ভাবছেন আমি বলে দিয়ে ছেড়ে দিইনি। আমি 4 বছর লেগে থেকে মুকুলদার ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি আর্টিকেল 10 শিডিউল তাকে কার্যকর করা যায়। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। আমাদের কথা তো ছেড়ে দেন, বেশ কয়েকবার আমরা মার খেয়েছি, অভয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না, এরপরেও বলছেন কেন নয়। আরো উদাহরণ দিতে হবে, আমার তো সব খবর আছে। অরুণ প্রসাদের সঙ্গেও লোক আছে, মনোজ পন্থের সঙ্গেও লোক আছে। টেম্পারেচার কোড নেমে লুট করা হয়েছে ভোট। পুলিশ কনস্টেবলদের 80% পুলিশ সদস্যা এই সরকারের পতন চায়। কাল থেকে যে অবস্থাটা সিও অফিসে করেছে, সেখানে এখনো লিফটের সামনে নন বিএলও যারা, তারা সেখানে বসে আছে। সেই তৃণমূলের যারা নেতা মইদুল, মনীষ এখনো লিফটের সামনে বসে আছে। এবং মনোজ বার্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন ইসিআই অফিস এবং সিও অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয়নি। এবং গতকাল যখন মধ্যরাত্রে রটে গেছিল যে এরা ভিতরে গেছে টেম্পারিং করার জন্য রেকর্ড রুম, তখন সজল ঘোষ কাউন্সিলর, তমগ্ন ঘোষেদের নেতৃত্বে প্রচুর যুব সাধারণ মানুষ, বিজেপি কর্মী সেখানে জড়ো হয়। তাদেরকে কলকাতা পুলিশের বিরাট বাহিনী ওই অফিসের সামনে আটকায়। এই মুহূর্তেও আমি এখানে ঢোকার আগে খোঁজ নিলাম, লিফটের সামনে ওই 5-6 জন বসে আছে। অর্থাৎ মনোজ বার্মা, ইন্দিরা মুখার্জি, কলকাতা পুলিশ, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি, গণতন্ত্র তার কোনো অস্তিত্ব নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে। নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে। এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি, ভিডিও এবং আইপিএস সৌম্যদীপ একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে যে আপনি আইপিএস এর যে হ্যান্ডবুক রয়েছে, রুল 6 ভায়োলেশন করেছেন। বায়াস্ট অফিসার আইপিএস, এই ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করলো। এর আসানসোলে বাড়ি, নিজের যোগ্যতায় আইপিএস হয়েছিল। সৌম্যদীপ দেখুন বসে আছে, বেচারা বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ। এমসিসি যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে, কোন পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে এমসিসি পর্যন্ত থাকবে না। এবং গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি, পোস্টাল ব্যালট ইস্যু করেননি। আমার কাছে 30টা মোবাইল ফোনের স্ক্রিনশট রয়েছে
যেখানে মোবাইল ফোনে স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ঘাসের উপর জোড়া ফুলে টিক মেরে, এবং নাম দেওয়া হয়েছিল এই পুরো পুলিশের ভোট লুটটাকে টেম্পারেচার কোড নেমে লুট করা হয়েছে ভোট। পুলিশ কনস্টেবলদের 80% পুলিশ সদস্যা এই সরকারের পতন চায়, কিন্তু জোর করে এই লোকগুলো, কেউ কনস্টেবল থেকে ইন্সপেক্টর হয়েছে, এই বিজিতেশ্বর প্রচুর জায়গা কিনেছে, মেয়ের চাকরি নিয়েছে, আমাদের যা সব তথ্য আছে, পরিণতি খুব খারাপ। কাঁথির উপর দিয়ে গেছেন, বিরাট কিছু করে দিয়েছেন। কাঁথির উপর দিয়েই তো দীঘায় যেতে হবে, অন্য তো রাস্তা নেই, বিকল্প রাস্তা। একটা রাস্তা আছে, বাংলাদেশ দিয়ে আসা যেতে পারে। এইসব লোক, এই একটা কনস্টেবল ছিল, ইন্সপেক্টর করে দিয়েছে 7টা প্রমোশন দিয়ে। এই শান্তনু সিনহা বিশ্বাস একটা সাব ইন্সপেক্টর ছিল, তাকে জাম্প করে করে এর জন্য 8টা এসিপি পোস্ট ক্রিয়েট করা হয়েছে কলকাতা পুলিশ। এবং অদ্ভুত, এসিপি কাম আপনার কালীঘাট থানার ওসি 22, হয় না। এই বিষয়টা আমার প্রধান বিষয় ছিল। করে দেখতে বলবেন, ওর বাপের টাকা নাকি এটা, সরকারের টাকা, ধার নেওয়া টাকা, তো ছেড়ে দেন। আমার এলাকার লোক জানে আমাকে, মানে আমাকে ওরা ওদের অভিভাবক, বন্ধু, আত্মীয় মনে করে, অতএব আমি ওটা বুঝে নেব, যা খুশি করতে দেব। সৌম্যদীপ তো বায়াস্ট। এর আগে কোপাটিপের ইলেকশন সব বন্ধ করে দিয়েছিল, হাইকোর্ট হয়েছিল। হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে হ্যান্ডবুকে যে রুল 6 রয়েছে সেন্ট্রাল ক্যাডারের ক্ষেত্রে, আইপিএস, আপনি ভায়োলেট করেছেন, আপনি বায়াস্ট। উনি পার্সোনাল অ্যাপিয়ারেন্স পর্যন্ত হওয়ার মতো অবস্থা হয়েছিল। ন্যাচারালি সৌম্যদীপদের কোন নির্বাচন ঘোষণার সাথে সাথে সম্পূর্ণভাবে ডিউটি তো দেওয়া যাবে না, এবং পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে। শান্তনু সিনহা বিশ্বাসকে এর আগের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, মানে যেহেতু কলকাতা থেকে প্রভাবিত করছিল, এদেরকে পশ্চিমবঙ্গের বাইরে কোন পার্শ্ববর্তী রাজ্যে সেই সময় নির্বাচনের কাজে পাঠাতে হবে। তামিলনাড়ুতে ভোট হবে, কেরালায় ভোট হবে, আসামে ভোট হবে, অন্য কোথাও পাঠাতে হবে। এখানে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। এবং এটা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণভাবে এই যা কাণ্ড করে দিয়েছে অন রেকর্ড। এটা তো আপনি ভাবছেন যে আমি জ্ঞানেশ কুমারজিকে দিয়ে বসে থাকবো, জ্ঞানেশ কুমারজি কি করবেন তার উপরে, না। জ্ঞানেশ কুমারজি বা ইলেকশন কমিশন না করলে কোথায় যেতে হয়, আমি কাগজ তৈরি করছি, আমি করাবো অর্ডার। পারেন না। এই দেশে এখনো সংবিধান জিন্দা হয়, এই দেশে এখনো কনস্টিটিউশন হচ্ছে লাস্ট কথা। সেটাকে কি করে অঙ্কুশ লাগাতে হয়, মুকুল রায়ের ক্ষেত্রে প্রমাণ হয়েছে, কিছুদিনের মধ্যে আবার প্রমাণ হবে। এবং কোর্ট কন্টেম্প্ট হয়েছে, মমতা ব্যানার্জিকে সিকিউরিটি নিয়ে অ্যালাউ করেছিল। জাস্টিস অমৃতা সিনহার কোর্টে মিথ্যা কথা বলেছিল সরকার এবং স্পিকার, যে কোন লোকেরই সিকিউরিটি আমরা ভিতরে দেব, কেউ আসবে না। মুখ্যমন্ত্রী এমএলএ তো আউট অফ 294, তার জন্য আলাদা কোনো ব্যাপার নেই। হাউস ফর এমএলএ, সবার সিট দেখবেন একই রকম, বসার জায়গা আগে পরে স্পিকার করতে পারেন। ওখানে আলাদা স্পিকার ছাড়া আর কারোর সিট কিন্তু আলাদা থাকে না। সেটাও আমি কোর্ট কন্টেন্ট করেছি। আপনারা ভাবছেন আমি বলে দিয়ে ছেড়ে দিইনি, আমি 4 বছর লেগে থেকে মুকুল রায়ের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি। আর্টিকেল 10 শিডিউল, তাকে কার্যকর করা যায়। সেন্ট্রাল ফোর্স আর স্টেট সিকিউরিটি ফোর্স বোথ আর ইকুয়াল, সেটাও আমি আইনের চোখে প্রমাণ করে দিয়েছি। আরো একটা কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন, এই বছর পেরোবে না, আমি করে দেখাবো। এটাও দেখবেন, ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে ত্রিসীমানায় আমি আসতে দেব না। যদি ইলেকশন কমিশন ভালো করে ভালো, নইলে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে। যাকে নিয়ে লড়াই করার দরকার, যত দামি এমিনেন্ট ব্যারিস্টার সিনিয়র লয়ারকে নিয়ে করা দরকার করব। আমি ডকুমেন্ট তৈরি করছি। তুয়ারা জানেন বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা নমশূদ্র হিন্দুরা জানেন
যে তাদের রক্ষাকর্তা ছাতার মতো বটবৃক্ষের মতো নরেন্দ্র মোদী এবং ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দি জন্মস্থানে স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী গেছেন প্রণাম করতে, তার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং মমতা ব্যানার্জি মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরের নামকে বক্রোক্তি করে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিলেন, তারপরে আজ পর্যন্ত ক্ষমা চাননি। আগে ক্ষমা চান আজ বিকালে গিয়ে। যে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলা আমার অন্যায় হয়েছে, আমি গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে এসেছি। এক, আমি সিএ এর বিরোধিতা করে অন্যায় করেছিলাম, দ্বিতীয় ক্ষমাটা চান ওখানে। কারণ আপনি বলেছিলেন নো সিএ, আপনি মুসলিমদেরকে ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিলেন, সিএ মানে এনআরসি, দ্বিতীয় ক্ষমাটা এটা চান। আপনি বলেছিলেন এরা বেঈমান, মা বীণাপানি দেবীকে চিকিৎসা আমি করিয়েছি, সরকার করে থাকতে পারে। আপনি কে? আপনি এই কথা বলার মধ্য দিয়ে মা বীণাপানি দেবীকে অপমান করে ঠাকুরবাড়িকে অপমান করেছেন। এই তৃতীয় ক্ষমাটাও আজকে বিকালে চাইবেন। মতুয়া এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসা কয়েক কোটি হিন্দু, তারা নরেন্দ্র মোদী ছাড়া বিজেপি ছাড়া কাউকে চেনে না। গত লোকসভা নির্বাচনেও রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ সহ, রায়গঞ্জ সহ, বালুরঘাট, মালদা সহ, জলপাইগুড়ি সহ যেখানে যেখানে মতুয়ারা আছে বুথগুলো খুলে দেখে নেবেন। 100টা ভোট পড়লে 90টা ভোট পড়ে বিজেপির পক্ষে। সেই কারণে কৃষ্ণনগরের সাংসদ, আপনার দলের সাংসদ মহুয়া মৈত্র কি ভাষা প্রয়োগ করেছিলেন কয়েক মাস আগে? বলেছিলেন যে তোমরা কাঠের মালা, ওটা কাঠের মালা নয় মমতা ব্যানার্জি, ওটা আচার মালা, কাঠের মালা পরে তোমরা আমাদের মিটিং এ আসো লক্ষ্মীর ভান্ডার চাইতে, ভাতা চাইতে, আর 100টার মধ্যে 85টা ভোট তোমরা বিজেপিকে দাও। এই ভাষায় অপমান করেছিলেন। আমি আশা করব আপনি মহুয়াকে সঙ্গে রাখবেন আজকে এবং বক্তৃতার শুরুতে আচার মালাকে কাঠের মালা বলার জন্য হাত জোড় করে মহুয়াকে দিয়ে বনগাঁতে ক্ষমা চাইয়ে নেবেন। একাধিকবার বলেছেন এবং আপনি বলেছেন যে ভবানীপুর আপনারা জিতবেন। তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় সেখানে বৈঠক করার সিদ্ধান্ত এবং নির্দেশ দিয়েছেন। না ভাইপো করছে কিনা জানি না, পিসি বিহার ভোটের দিন থেকে উঠবে। আমাদের মমতা ব্যানার্জির বাড়ির উল্টো দিকে একটা বাড়ি তৈরি করেছে, বাড়ি করেছেন উনি, সেই বাড়িতে একটা ওয়ার রুমও করেছে ভবানীপুরে। আমার কাছে ভিডিও ছবি আছে। ও করুক, উনি যা করছেন জানি আমরা, আর আমরাও যা করার করছি। আমি এবার উঠবো নাকি? মইদুল না, মইদুল বিখ্যাত করছো কেন? টিএমসি জয়েন করলো করোনার আগে দিয়ে গেছে। প্যারা টিচারদেরকে রাস্তায় নামিয়ে তাদের কাছে চাঁদা ফাঁদা তুলে, ওই একটা ঘরে ছিল, পুলিশ এসেছে বাঁচান, আমাকে বাঁচান বলছিল না, আপনার টিভিতে লাইভ করছিলেন বেলেঘাটা। ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। 300-র বেশি ভোটার যেখানে আছে আবাসনে ভোট কেন্দ্র হবে। এটা আইন আছে, ইলেকশন কমিশন করেছে, ইলেকশন কমিশন করতে বাধ্য। এত ভয় পাচ্ছেন কেন? আবাসনের লোকদেরকে তালা লাগিয়ে রাখেন না। লোকসভা নির্বাচনে বালিতে তালা লাগিয়ে রেখেছিলেন, 4 ঘন্টা লড়াই করে সিআরপি পাঠিয়ে তালা ভেঙে বের করতে হয়েছে। গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল বলে বেলেঘাটা মানিকতলায় আবাসনের নিচে আপনি নোংরার গার্বেজের গাড়ি ফেলে রেখেছিলেন। ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে সব আবাসনের লোককে বেরোতে দেননি, কোন আবাসনের লোক ভোট দিতে দেয়নি। ভয় পাচ্ছেন না? আপনার চুরি, দুর্নীতি এবং আপনার এই কৌশলগুলো ধরে পেরেছে বলে ইলেকশন কমিশন।
তো মুক্ত গণতন্ত্র হওয়া উচিত। উনি তো বলেন আমি 200% কাজ করে দিয়েছি, 3.5 কোটি লোককে চাকরি দিয়েছি। উনি 11 কোটি লোককে, মানে জনসংখ্যার বেশি লোককে রেশন দিচ্ছেন বলেন, 9 কোটি লোককে ভাতা দিচ্ছেন বলেন। আপনারা সবাই 1000 টাকা পেয়ে একবারে উদ্ধার হয়ে যাচ্ছে। তো উনি বলেন উনি 16 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এনেছেন, 6টা বিজনেস সাবমিট করে, আবার ডিসেম্বরে 16-17 দুদিন ধরে হবে। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট। আমি চাইছিলাম কেউ করুন। আমাদের রাজ্যে, প্লিজ নোট, আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে 7,66,00,000। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি 13 লক্ষ, ম্যাচ করেনি 22 লক্ষ। কে বা কারা রটিয়ে দিলেন, মাত্র 10 লক্ষ বাদ গেছে। কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। আমাদের কথা তো ছেড়ে দেন, বেশ কয়েকবার আমরা মার খেয়েছি, অভয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনার অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না, এরপরেও বলছেন কেন নয়। আরো উদাহরণ দিতে হবে। আমরা এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করুন। যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের 4র্থ স্তম্ভ হয়, ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে। এসআইআর নট নিউ, দিস ইজ 9th টাইম এসআইআর হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল। অতএব এই জায়গা থেকে আপনি বলছেন কেন, ব্যাখ্যা দিতে হবে। যে মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি বলে, এই মুখ্যমন্ত্রী তো এসআইআর এর পরে 2004 সালের লোকসভা নির্বাচনে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি, 1টা সিট পেয়েছিল তৃণমূল 42-এর মধ্যে, উনি জিতেছিলেন। তখন এসআইআর ভালো ছিল, এখন এসআইআর খারাপ হয়ে গেছে। হাউসিং এ বুথ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে, সব ধরা পড়ে গেছে। আর এতদিন পার পেয়ে এসছে সিপিএম কংগ্রেস ছিল বলে। বিজেপি আছে, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করব। আমি বলে দিয়েছি 5,20,00,000 উপরে এরা বলছে। 7,66,00,000 কোথায় গেল? এরা তো হিয়ারিং এর নোটিশ পাবে। অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও 2 কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চায়। ওই যে আচ্ছা, আমার তো সব খবর আছে। অরুণ প্রসাদের সঙ্গেও লোক আছে, মনোজ পন্থের সঙ্গেও লোক আছে। আর একই কথা হয়ে যাবে বলে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ যারা গেছিল তারা বলেছে 1,90,00,000 লোককে আপনি ডাকতে চাইছেন, মানে একটু কমিয়ে বাড়িয়ে। সব খবর আছে ভাই, 7,66,00,000 উপরে কথা বলো।